মুভির শুরুটা হয় চেন্নাইয়ে। আমাদের সুজাতা মোহন নামে এক নারীকে দেখানো হয়। সুজাতার 2টি কিডনি নষ্ট হয়ে গেছে। দিনে মাত্র 200 মিলি পানি পান করতে পারে। এর বাইরে এক ফোঁটাও তার জন্য ক্ষতিকর। পাশে সুজাতার ছেলে মাধব, আর এখানে সুজাতার মেয়ে গায়ত্রী ডক্টরদের সাথে কথা বলছে। তারা মাউন্ট এলিজাবেথ থেকে ডক্টর নিয়ে এসেছে। 2 সপ্তাহের মধ্যেই সুজাতার কিডনি ট্রান্সপ্লান্ট করাতে হবে, কিন্তু এই বিষয়টা সম্পূর্ণ গোপনীয়ভাবে করা হচ্ছে। সুজাতার এইচআইভি খুবই রেয়ার গ্রুপ, তাই সারা দেশ খুঁজে মাত্র 2 জন ডোনারের খোঁজ পাওয়া গেছে। প্রথমজন বিহারের আনমোলা দেবী। যদি তাকে দিয়ে সম্ভব না হয় তাহলে দ্বিতীয় নম্বরে রাখা হচ্ছে তামিলনাড়ুর কবিলাপাট্টির মুথু শিল্পীকে। যেহেতু 2 সপ্তাহের মধ্যেই ট্রান্সপ্লান্টেশন করতে হবে, সময় খুবই কম, তাই মাধবের সহযোগী কৃষ্ণকুমারকে মুথুর কাছে আর সুনীল নামে আরেকজনকে বিহারে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়, যাতে 2 দিনের মধ্যেই তারা 2 জন ডোনারকে এখানে নিয়ে আসতে পারে। একদিকে তারা মুথুকে আনার প্ল্যান করছে, আর অন্যদিকে কবিলাপাট্টিতে মুথুর মৃত্যুর পোস্টার লাগানো হচ্ছে। আজ আবার কালেক্টরের প্রোগ্রাম। বডিটা ঠিক ওই সময়ই প্রোগ্রামের স্থানে আনার প্ল্যান করা হয়েছে। তবে এই বডি কোনো অ্যাম্বুলেন্সে নয়, মর্চরি থেকে ফেসবুক লাইভে এসে নিচে হেঁটে হেঁটে নেচে গিয়ে তারপর আসে, কারণ মুথু জীবিত। আসলে সরকারি রেকর্ডে মুথু আর তার স্ত্রী মৃত ঘোষিত। তাদের ডেথ সার্টিফিকেটও আছে, কিন্তু মুথু কিছুতেই প্রমাণ করতে পারছে না তারা মারা যায়নি, বেঁচে আছে। তবে কিভাবে এসব হয়েছে তা আমি ধীরে ধীরে আপনাদেরকে বলবো। মুথু কাথির নামে স্থানীয় এক সাংবাদিক এবং মানবাধিকার কর্মীর মাধ্যমে তার দাবি আদায় করতে এখানে এসেছে, কিন্তু পুলিশ কোনোভাবে মুথুকে ধরে নিয়ে ইচ্ছামতো পেটায়। কারণ এই ঘটনা মুথুর নতুন নয়, আগেও এমনটা করেছে। এর মধ্যে কৃষ্ণকুমার মুথুর এই ঘটনা জানতে পেরে থানায় পৌঁছেই এসপির সাথে কথা বলে মুথুকে ছাড়িয়ে নেয়। কুমার মুথুকে বোঝায়, থিপ্পুরে আমাদের অনেক বড় কোম্পানি আছে, আমাদের টাকার কোনো অভাব নেই, কিন্তু আমার একমাত্র বোনের 2টো কিডনি নষ্ট। দ্রুত ট্রান্সপ্লান্ট করাতে না পারলে ও বাঁচবে না। আমরা খোঁজ নিয়ে জানতে পারলাম তোমার ব্লাড গ্রুপ ডিটেলস ম্যাচ করছে, তাই তোমার কাছে আসা। স্থানীয় ব্রোকার, মানে যারা এই সকল তথ্য দেয়, সে মুথুকে বোঝায় এখন তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। ঈশ্বর মানুষকে 2টো কিডনি কেন দেয় জানো? যাতে প্রয়োজন পড়লে যার প্রয়োজন তাকে যেন একটা দেয়া যায়। একটা দিলে তোমার কোনো ক্ষতি হবে না। মুথু বলে, তাহলে শুধু কিডনি কেন, লিভার, ব্রেন, হার্ট সব কিছুই নিয়ে নিন। কুমার বোঝায় জীবিত অবস্থায় এসব একসাথে নেওয়া যায় না। মুথুর কথা, আমি তো মৃতই, যা যা লাগবে সবই নিয়ে নিন, আমার কোনো সমস্যা নেই। কুমার তখন মুথুকে অফার করে যে তোমার কিডনির বিনিময়ে তুমি যা চাইবে তাই পাবে। আর এই সুযোগে মুথু বলে, তাহলে আমার আর আমার ওয়াইফের ফ্যামিলি কার্ড বানিয়ে দিন, তাহলে আমি কিডনি দিয়ে দিব। এটা শুনে কুমাররা হাসতে শুরু করে, কারণ শুধুমাত্র একটা ফ্যামিলি কার্ডের জন্য সে কিডনি দিবে। যাই হোক, কুমার বলে আমরা 1 দিনের মধ্যেই তোমাকে বানিয়ে দিব। মুথুও রাজি হয়ে যায়। এখন শুধু যাওয়ার পালা। তবে মুথু মুখ ধুতে যাওয়ার কথা বলে বাইরে গিয়ে পুরো সুর বদলে নেয়। মুথুর কথা, আবার আমাকে ধোকা দেওয়ার চেষ্টা করছো, কেউ আমাকে বোকা বানাতে পারবে না বলেই মুথু সেখান থেকে চলে যায়। এসআই তখন কুমারকে সাংবাদিক এবং মানবাধিকার কর্মী কাথিরের কথা বলে যে মুথুকে নিতে হলে তার সাথে দেখা করুন। এজন্য কুমাররা কাথিরের অফিসে যায়। এই কাথির বহু বছর যাবৎ এই গ্রামের সাধারণ মানুষের অধিকার নিয়ে কাজ করছে। এর জন্য বহুবার মারও খেতে হয়েছে, কিন্তু কখনোই তার সততা বিক্রি করেনি। কুমার কাথিরকে পুরো বিষয়টা খুলে বলে। কাথিরের কথা যে আমার কথাও শুনবে, কিন্তু ওর মাথায় যে কখন কি কাজ করছে এটা বোঝা কঠিন। কাথির বলে, দেখুন, ও আমাদের কাছে ফ্যামিলি কার্ড চেয়েছে, কালই আমরা বানিয়ে দিব। কাথির বলে, যে কাজ আমি 1 বছরে করতে পারিনি আপনি 1 দিনে করে দিবেন? এখানে মামলাটা একটু জটিল। মুথু আর মুথুর ওয়াইফ বেঁচে থাকতেও অফিসিয়ালি মৃত। আর কিভাবে জানতে আমাদের এর পিছের গল্প জানতে হবে। এখান থেকে সিন ফ্ল্যাশব্যাকে। মুথু এখানে একটি ম্যাচেস ফ্যাক্টরিতে কাজ করত। একই ফ্যাক্টরিতে সুশীলা নামে এক মেয়েও কাজ করত। সুশীলা এখানের অনাথ আশ্রমে বড় হয়েছে। সুশীলার বাবা মারা যাওয়ার আগে সুশীলাকে মুথুর হাতে দিয়ে গিয়েছিল, তাই মুথু মাঝে মধ্যেই সুশীলার জন্য পাত্র নিয়ে আসে। কিন্তু সুশীলা প্রত্যেকবার তার পেট ব্যথার নাটক করে সবাইকে ভাগিয়ে দেয়। এজন্য অবশ্য অনাথ আশ্রমের যে ম্যানেজার আছে সে মুথুকেই দুষছে, কারণ তার কথা একজনকে ধরে বিয়ে দিলেই তো পারো। কিন্তু মুথু তা করবে না। সুশীলা যাকে পছন্দ করবে তার সাথে বিয়ে দিবে। মূলত এই মুথু নিজেও একজন অনাথ ছিল। ওই সময় সুশীলার বাবা এই অনাথ আশ্রমটি চালাতো। মুথুকে একদিন পচা ফেলে দেয়া খাবার খেতে দেখে সুশীলার বাবা থিরান মুথুকে এই আশ্রমে আশ্রয় দিয়েছিল। সে অভিভাবকের মতো করে মুথুকে বড় করেছে। এমনকি মারা যাওয়ার সময়ও সুশীলাকে তার দায়িত্বে রেখে মারা গিয়েছিল। এই জন্য মুথু সুশীলাকে অনাথ আশ্রমে রেখেছে ঠিকই, কিন্তু সার্বক্ষণিক দেখাশোনা করছে। এখানে আরও একটি বিষয় বলে রাখি,
এই আশ্রমের মেয়েদের কোনো পরিচিতি নেই। যখন কারোর সাথে বিয়ে হয়, স্বামীর নাম দিয়ে তারা ফ্যামিলি কার্ড তৈরি করে, এটাই তাদের পরিচয়। আর সুশীলারও একই স্বপ্ন, তার নামে একদিন ফ্যামিলি কার্ড হবে, কিন্তু তার জন্য তো তাকে বিয়ে করতে হবে। সুশীলার বিষয়ে আরও একটি কথা বলে রাখি, প্রায় রাতে সুশীলার উপর সুশীলার বাবার আত্মা ভর করে, আর তখন সুশীলা পুরো হাঙ্গামা বাঁধায়, সবাইকে ডেকে একত্র করে, আর এখানে সবাই বিষয়টা বিশ্বাসও করে। ঠিক তেমনই আজও সুশীলার বাবার আত্মা সুশীলার উপর ভর করায় সুশীলা সবাইকে ডাকে এবং সবার সামনে মধুকে বলে যে আমি মারা যাওয়ার সময় বলে গিয়েছিলাম আমার মেয়ের যেটা পছন্দ সেটাই সে করবে। মধুর কথা, আমি তো সার্বক্ষণিক আপনার কথার প্রতিপালন করছি, আমি ওর খেয়াল রাখছি, এখন একটা বিয়ে দিতে পারলে আমি চিন্তামুক্ত। কিন্তু থিরানের আত্মা সুশীলার মাধ্যমে বলে তুমি যেভাবে ওর খেয়াল রাখছো, আমি চাই সার্বক্ষণিক তুমি ওর খেয়াল রাখো, তাই তোমার থেকে ভালো পাত্র আর হবে না, তুমি সুশীলাকে বিয়ে করো। কথাগুলো যেহেতু সুশীলার বাবার আত্মা বলছে, তাই মধুর এই কথাগুলো ফেলে দেওয়ার কোনো উপায় নেই। বাধ্য হলে মধুকে এখন সুশীলাকে বিয়ে করতে হবে। অবশ্য এরপরে আমরা বুঝতে পারি এই সব কিছু সুশীলার চাল, কারণ সুশীলা চায় মধুকে বিয়ে করতে। অবশ্য মধু এই বিষয় নিয়ে সুশীলার সাথে কথাও বলে যে আমারও ইচ্ছা একটি মেয়েকে বিয়ে করে সংসার করার। সুশীলাও তখন তার নিজের মনের কথা জানায় যে আমিও চাই বিয়ে করতে, আমার নামের নিচে আমার স্বামীর নাম থাকবে, আমার একটি ফ্যামিলি কার্ড হবে, তবে ওই ফ্যামিলি কার্ডে অন্য কারো নাম নয়, তোমার নাম থাকবে। এতে করে মধুও বুঝতে পারে সুশীলা তাকে পছন্দ করে, তাই এরপরই মধু সুশীলাকে বিয়ে করে নেয়। দুজন মিলে ছোট্ট সংসার শুরু করে। যেমনটা সুশীলার স্বপ্ন ছিল তার নামে একটি ফ্যামিলি কার্ড হবে, তাই মধু সুশীলার ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করে, কিন্তু সরকারি অফিসের কাজ তো জানেনি, দিনের পর দিন লাইনের পর লাইন কাটতে হচ্ছে। এদিকে অফিসের বাইরে যে দালালরা রয়েছে তারা টাকার বিনিময়ে অল্প সময়ের মধ্যে করে দেওয়ার কথা বলছে, কিন্তু মধুর তো আর ওই পরিমাণ টাকা নেই। তাই মধু এভাবে লাইনে দাঁড়িয়ে এবং দিনের পর দিন সরকারি অফিসের বারান্দায় ঘুরে ঘুরে শেষ পর্যন্ত সুশীলার ফ্যামিলি কার্ডটি তৈরি করে ফেলে, যেটা সুশীলার অনেক দিনের স্বপ্ন ছিল। তাই এই খুশিতে সুশীলা ফ্যামিলি কার্ডটি হাতে পেয়েই প্রথমেই তার বাবা মায়ের যে সমাধিস্থল আছে সেখানে যায়। আর সেখান থেকে ফেরার পথে হঠাৎ করে সুশীলা পেটে ব্যথা শুরু হয়, মাথা ঘুরিয়ে মাটিতে পড়ে সেন্সলেস হয়ে যায়। অন্যদিকে মধু সুশীলাকে খুঁজে বেড়াচ্ছে, কোথাও না পেয়ে একজনের কাছে জানতে পারে সুশীলাকে সে তার বাবা মায়ের সমাধির ওখানে যেতে দেখেছিল। তাই মধু সুশীলাকে খুঁজতে এসে এই অবস্থায় পেয়ে দ্রুত সরকারি হসপিটালে নিয়ে যায়। কিন্তু হসপিটালের আবার বিভিন্ন নিয়ম, চিকিৎসা দিতে আগে তাকে ভর্তি করাতে হবে। মধু লক্ষ্য করে তার মতো অনেক মানুষ লাইনে দাঁড়িয়ে আছে। সুশীলার অবস্থা একদমই ভালো না, তারপরে মধুর কিছু করার নেই। একে একে লাইন শেষ করে মধু শেষ পর্যন্ত সুশীলার জন্য মেডিসিন নিয়ে দেয়। ডক্টর চেক করে জানায় অতিরিক্ত ঋতুস্রাবের কারণে সুশীলা বেহুশ হয়ে পড়ে গেছে, এমনকি সুশীলার রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ একদমই কম। ইমিডিয়েটলি সুশীলাকে 3 ইউনিট রক্ত দিতে হবে। ব্লাড ব্যাংকের সামনে বিশাল লাইন, আর অবশেষে লাইন শেষ করে যখন সে কাউন্টারে পৌঁছায় তখন তারা জানায় এবি নেগেটিভ রক্ত তাদের কাছে নেই। এই জন্য মধু ডক্টরের সাথে কথা বলে। ডক্টর জানায় আশেপাশে যত মেডিকেল কলেজ আছে বা যত ব্লাড ব্যাংক আছে সব জায়গায় তারা যোগাযোগ করেছে, কোথাও থেকে ম্যানেজ করতে পারেনি। তবে ডক্টর মধুকে বলে আমি তোমাকে পার্সোনালি একটা সাজেশন দিচ্ছি, বাইরে পান্ডিয়ান নামে এক এনজিও কর্মী আছে, তুমি তার সাথে কথা বলে দেখো, সে তোমার হেল্প করতে পারবে। এই পান্ডিয়ান আসলে কোনো এনজিও কর্মী টর্মী কিছুই না, সোজা কথা বলতে গেলে একটা দালাল। মধু পান্ডিয়ানের সাথে দেখা করলে পান্ডিয়ান মধুকে ভয় দেখায় যে দেখো, ডক্টরদের ভরসা এইভাবে পড়ে থাকলে তোমার স্ত্রীকে বাঁচাতে পারবে না। আমি নিজের চোখে অনেকের মৃত্যু দেখেছি, যত দ্রুত সম্ভব তোমার স্ত্রীকে প্রাইভেট হসপিটালে নিয়ে ভর্তি করো। আর পান্ডিয়ানের কথা মতো মধু তার স্ত্রীকে সরকারি হসপিটাল থেকে ডিসচার্জ করে সেই ক্লিনিকে নিয়ে ভর্তি করে। পান্ডিয়ান মধুর সামনে একটি নাটক সাজায় যে এখানেও তারা এবি নেগেটিভ রক্ত জোগাড় করতে পারছে না, বলতে গেলে একদমই অসম্ভব। তবে একটা উপায় আছে, সেটা হচ্ছে উচ্চ মূল্যে কিনে নেওয়া, যেটা মধুর পক্ষে প্রায় অসম্ভব। যেখানে সরকারি হসপিটালে মাত্র 1000 টাকায় রক্ত দেওয়া যায়, সেখানে পার ইউনিট রক্তের জন্য মধুকে 15,000 টাকা করে গুনতে হবে। কিন্তু মধুর তো কিছু করার নেই, স্ত্রীকে বাঁচাতে হবে, তাই বাধ্য হয়ে মধুর রক্ত দিতে হয়। মধুর কাছে যে টাকা ছিল তাতে শুধুমাত্র 1 ইউনিট রক্তের ব্যবস্থা করতে পেরেছে, বাকি 2 ইউনিটের জন্য তাকে এখনও 30,000 টাকা ম্যানেজ করতে হবে। তাই মধু একজন দালালের মাধ্যমে স্থানীয় কাউন্সিলরের কাছে যায়, সে আবার উচ্চ সুদে ঋণ দেয়, মানে এটা তার একটা ব্যবসা। যদিও কোনো কিছুর বিনিময়ে তার থেকে ঋণ নিতে হয়, কিন্তু মধুর তো কোনো কিছু নেই, মধু কি দিয়ে ঋণ নেবে? এই জন্য মধু সুশীলার ওই ফ্যামিলি কার্ডটি দেখায় যে আপনি এটা রেখে দিন, এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তবে এই ধরনের লোকদের একটি সুন্দর চক্র আছে। মধু যার সাথে এসেছে কাউন্সিলর তাকে ম্যাক্সওয়েল বলে ডাকে।
এই ম্যাক্সওয়েল মথুর হয়ে তাকে অনুরোধ করে যে আমি তার গ্যারান্টার হচ্ছি, সুদ সমেত সব টাকা ফেরত দিয়ে দিবে, দয়া করে আপনি ওকে সাহায্য করুন। তাই স্ত্রীর অসুস্থতার কথা বলে মথু 30,000 টাকা লোন নেয়। তবে এখান থেকে লোন নেওয়ার একটি প্রসিডিওর আছে। হসপিটালে গিয়ে তাদের ব্লাড টেস্ট করাতে হবে। কথা মতো মথু ব্লাড টেস্ট করে এবং কিছু বন্ডে সাইনও করতে হয়। তবে মথু এসব কী করছে মথু কিছুই জানে না, কারণ তার তো এই মুহূর্তে টাকার প্রয়োজন। মূলত তারা এর মাধ্যমে মথুর সকল তথ্য জেনে নিচ্ছে। মথু সুশীলাকে 3 ইউনিট রক্ত দেয় ঠিকই, কিন্তু তারপর সুশীলার সমস্যার সমাধান হচ্ছে না। তার একটি স্থায়ী সমাধান প্রয়োজন। তাই সুশীলাকে যখন যেখানে পারছে নিয়ে যাচ্ছে, যে যেভাবে বলছে ট্রাই করে দেখছে। আবার কাউন্সিলর টাকা পরিশোধ করতে পারছে না, উল্টো তার থেকে টাকা নিতেই হচ্ছে। তাই কাউন্সিলর বলে যে এত মানুষের কথায় তো কত জায়গায় গিয়েছ, তোমার স্ত্রী তো সুস্থ হয়নি, তাই এবার আমি তোমাকে যে ক্লিনিকের কথা বলছি সেখানে যাও। আমার বিশ্বাস তোমার স্ত্রী সেখানে সুস্থ হয়ে যাবে। তাই কাউন্সিলর কথা মতো মথুরা সেই হসপিটালে যায়। গিয়েই দেখে সেই সরকারি হসপিটাল যে ডক্টর ছিল সে এখানে বসে আছে। মূলত এই ক্লিনিকটা তার স্ত্রীর নামে, কিন্তু তারাই নিজেদের হসপিটালে চিকিৎসা না দিয়ে এই ক্লিনিকে চিকিৎসা দিচ্ছে। তারা সুশীলার সকল টেস্ট করে জানায় সুশীলার ইউটেরাসে সিস্ট আছে। ছোট্ট একটু অপারেশন করে সেটা বের করে দিলে সুশীলা একদমই ঠিক হয়ে যাবে। তবে তার জন্য অনেক টাকার প্রয়োজন। মথু তো এতদিন সুশীলাকে নিয়ে এত ঘুরেছে, কোনোভাবেই সুশীলাকে সুস্থ করতে পারছে না। তাই শেষমেশ একটু ভরসা পেয়ে মথু সুশীলার অপারেশন করায়। এখন হসপিটালের টাকা পরিশোধ করতে হবে। তাই মথু আবার কাউন্সিলরের সাথে দেখা করে। কাউন্সিলর মথুকে জানায় যে এ পর্যন্ত মথু যে টাকা নিয়েছে আর হসপিটালে যে বিল এসেছে সব মিলিয়ে এসেছে 3,90,000 টাকা। কিন্তু মথু এত টাকা কিভাবে পরিশোধ করবে? কাউন্সিলর বলে, দেখো আমি তোমার পরিস্থিতি বুঝতে পারছি, আমি জানি তুমি এই টাকা এখন পরিশোধ করতে পারবে না, তবে তোমাদের ভালোর জন্য একটি রাস্তা আছে, বাকিটা পান্ডিয়ান বুঝিয়ে দিবে। তাই পান্ডিয়ান বাইরে এনে মথুকে বোঝায়, দেখো ভাই, আমরা কি এতই নগণ্য যে মানুষের টাকার জন্য তাদের হাতে পায়ে ধরব? একজন সুস্থ মানুষের কাছে 2টা কিডনি আছে, দরকার হলে একটা কিডনি বিক্রি করে দিব, তারপরও মানুষের কাছে ছোট হব না। সে কি ভেবেছে টাকার জন্য যা কিছু বলবে? তুমি এক কাজ করো, একটা কিডনি নিয়েও তো মানুষ বাঁচে। মানে ঘুরিয়ে ফিরিয়ে তারা মথুর কিডনি চাইছে। আর শুধু মথুই নয়, মথুর অসুস্থ ওয়াইফ সুশীলার কিডনিও দিতে হবে। মানে মথু যদি এখন মথু এবং সুশীলার একটি করে কিডনি তাদেরকে দিয়ে দেয়, তাহলে মথুকে ওই টাকাটার পরিশোধ করতে হবে না। কিন্তু মথু কাউন্সিলরকে অনুরোধ করে যে দরকার হলে আমার কিডনি নিয়ে নিন, সুশীলাকে ছেড়ে দিন, মাত্র ওর অপারেশন হয়েছে। কিন্তু কাউন্সিলরের কথা, দুজনের কিডনি লাগবে। মানে তারা তো মথুকে একটা ফাঁদে ফেলে দিয়েছে। তাই কাউন্সিলর সোজাসাপটা মথুকে বলেই দেয়, 1 সপ্তাহের মধ্যেই তোমাদের কিডনি নেওয়া হবে, আর ততদিন পর্যন্ত তোমার ওয়াইফ ওই হসপিটালেই থাকবে। তাই মথু সুশীলাকে বাঁচাতে আর কোনো রাস্তা না পেয়ে রাতের আধারে সুশীলাকে নিয়ে হসপিটাল থেকে পালিয়ে অন্য গ্রামে চলে যায়। এর কিছুদিন পর মথু আর সুশীলা যে ম্যাচেস ফ্যাক্টরিতে কাজ করত, ওই ফ্যাক্টরিতে আগুন লেগে কয়েকজন কর্মী মারা যায়। কাউন্সিলর তখন তার ইনফ্লুয়েন্সকে কাজে লাগিয়ে মথু আর সুশীলাকে মৃত দেখিয়ে সরকারের যে অনুদানের টাকা ছিল সেই টাকাটা আত্মসাৎ করে, যে জন্য মথু আর সুশীলাকে অফিসিয়ালি ডেড বলে ঘোষণা করা হয়। আর মথু এই বিষয়টা জানতে পেরে আবার গ্রামে ফিরে কাউন্সিলরের সাথে দেখা করে। মথুর কথা, আমি তো আপনার টাকা জোগাড় করতেই অন্য গ্রামে গিয়ে কাজ করছি, দয়া করে এমনটা করবেন না, সত্যিটা বলে দিন। কিন্তু কাউন্সিলর তার কোনো কথা না শুনে উল্টো মথুকে সবার সামনে মারধর করে এবং গ্রাম থেকে চলে যেতে বলে। তারপরও মথু থানায় গিয়ে পুলিশের সাহায্য চায়, কিন্তু পুলিশও তখন তার কোনো কথা না শুনে মথুকে মেরে সেখান থেকে বের করে দেয়। মথুরা তখন কাথিরকে দেখতে পায়, আর এরপর কাথিরকে সবকিছু জানালে কাথির মথুকে সর্বাত্মক সাহায্য করে যাচ্ছে। 1 বছর যাবৎ তারা মথুর জন্য লড়াই করছে, কিন্তু এখনও পর্যন্ত তারা কিছুই করতে পারেনি। কাথিরের থেকে মথুর পুরো স্টোরিটি জানার পর কুমার মাধবকে কল করে জানায় যে আমরা যে দ্বিতীয় ডোনারের খোঁজ করছি সে এখানে অনেক বড় আইনি জটিলতায় ফেসে গেছে, তার সাথে একজন সাংবাদিকও আছে, তাই গোপনীয়তার সাথে এই কাজ করা কোনোভাবে সম্ভব নয়। আপনি বিহারের ডোনারকে ফাইনাল করুন। বিহারের ডোনারের কাছে সুনীলকে পাঠানো হয়েছিল, তাই তারা সুনীলকে কল করে, কিন্তু সুনীল জানায় তারা এখানে যে ডোনারের খোঁজ করতে এসেছে সেই আনমলি দেবী বেশ কিছুদিন যাবৎ অসুস্থতায় ভুগছিল, তাই তার স্বামী তার 2টি কিডনি বিক্রি করে দিয়েছে। এই মুহূর্তে তার একটা কিডনিও নেই। তাই একমাত্র ভরসা মথু, যে কোনোভাবে মথুকেই তাদের লাগবে। তাই মাধব কুমারকে স্পষ্ট করে বলে দেয়, আমাদের কাছে আর কোনো অপশন নেই, যা করতে হয় করো, যে কোনো মূল্যে 2 দিনের মধ্যে মথুকে এখানে আনতেই হবে। তাই কুমার কাথিরকে কনভিন্স করতে কাথিরকে বলে যে মথু আমার বোনের জন্য কিডনি দিক বা না দিক, ওর স্টোরি শোনার পর ওর জন্য কিছু না করে আমি এখান থেকে যাচ্ছি না।
তাই দয়া করে একবার আমার মনের শান্তির জন্য ওর সাথে দেখা করার ব্যবস্থা করে দিন। আমিও সমস্যার সমাধান করে তারপর এখান থেকে ফিরব। কিন্তু কুমারের এত সব কথায় কাথির একটু সন্দেহ হয়। আমি আগে বলেছি কাথির একজন সাংবাদিক, অনেকদিন যাবৎ মানবাধিকার কর্মী হিসেবে কাজ করছে। তাই কাথিরের চেন্নাইতে যে সোর্স আছে, কাথির তার কাছে কুমারের ফটো পাঠিয়ে কুমার সকল ডিটেলস জানতে চায় যে কুমার কেন এসব করছে আর কার জন্য কিডনি নিতে কুমার এখানে এসেছে। কাথিরের কথা মতো কাথিরের ওই সোর্স সব ডিটেলস কালেক্ট করে কাথিরকে পাঠিয়ে দেয়। আর এরপরই কাথির দেখতে পায় কৃষ্ণকুমারের কোনো বোনের জন্য আসলে কৃষ্ণকুমার এখানে আসেনি। কৃষ্ণকুমার যার জন্য কিডনির খোঁজ করতে এসেছে সে অন্য কেউ নয়, সে বর্তমান সরকারের গৃহমন্ত্রী। আবার এদিকে মধু যতভাবে চেষ্টা করুক না কেন কোনোভাবেই তার দাবি আদায় করতে পারছে না, নিজেদেরকে জীবিত প্রমাণ করতেই পারছে না। উল্টো গ্রামবাসী তাদেরকে নিয়ে বিভিন্ন মিম বানাচ্ছে, ভিডিও তৈরি করছে, হাসি তামাশা করছে। তাই মধুর কথা বেঁচে থেকে আর কী হবে, সবাই যেহেতু মৃতই বানিয়ে দিয়েছে মরেই যায়। সুশীলাও তখন মধুকে বলে, তোমার কি মনে হয় তুমি মরে গেলে আমি শান্তিতে বসবাস করব? তোমার মৃত্যুর পর আমারও মৃত্যু হবে। এর মধ্যে কাথির এসে পড়ে। কাথির মধুকে একবার কুমারের সাথে দেখা করতে অনুরোধ করে যে সে ইচ্ছা করলে তোমার সমস্যার সমাধান করে দিতে পারবে, একবার দেখা করো। মধু ধারণা করে কাথিরা হয়তোবা তাদের কাছে বিক্রি হয়ে গেছে, কারণ আগে একবার কাউন্সিলর তাদের কিডনি নিতে চেয়েছিল, এখন আবার কুমার এসেছে কিডনি নিতে। তাই মধু ভাবছে কাথিরও টাকার কাছে বিক্রি হয়ে গেছে। তাই মধু কাথিরের উপর ঢিল ছুটতে শুরু করে। একসময় কাথিরের মাথায় আঘাত লেগে রক্তাক্ত হলে কাথির মধুকে বলে, তুমি আমাকে সন্দেহ করছো? যাদের ভালোর জন্য কাজ করছি তাদের হাতে মার খাওয়া আমার জন্য নতুন কিছু নয়, তবে আমি কখনোই আমার সততার সাথে আমি আপোষ করিনি। যারা তোমার কাছে কিডনি চাইতে এসেছে তারা কোনো ব্যবসায়ী নয়। কার জন্য কিডনি চাইতে এসেছে তুমি জানো? মিনিস্টার সুজাতা মোহনের জন্য। এদিকে রিউমার্স উঠেছে সুজাতা মোহন অসুস্থ। তাই সুজাতা নিজেকে সুস্থ দেখাতে সকালবেলা তার ইয়োগা এবং ব্যায়ামের একটি ভিডিও ভাইরাল করে দেয়। মানে তার অসুস্থতার খবর কাউকে জানাতে চাইছে না। আর কিডনি ট্রান্সপ্লান্টেশন তো দূরে থাক, কাথিরের কথা, আমরা এতদিন যে সংঘর্ষ করে এসেছি তার জাজমেন্ট ডে এসে পড়েছে। ওরা ভেবেছে আমাদের সাথে চালাকি করবে। তাই মধু এবার এটে সেটে বসে, কারণ এই সুযোগটাই মধুকে কাজে লাগাতে হবে। অন্যদিকে সুজাতার অবস্থা একদম শোচনীয়। চোখের সামনে পদে পদে খাবার থাকতেও সে কোনো খাবার খেতে পারছে না, একদম নিয়মের মধ্যে চলতে হচ্ছে। আবার পার্টি থেকেও অনেক রকম রিমার্কস উঠছে সুজাতার পর কে তার চেয়ারে বসবে। এমনকি সুজাতার সন্তানেরা, মানে তার ছেলে এবং মেয়ে, দুজনের সম্পর্ক ভালো নয়। একজন আরেকজনের সাথে সবসময় প্রতিযোগিতা চালিয়ে যাচ্ছে। পার্টির বিভিন্ন মেম্বাররাও যেহেতু সুজাতাকে নিয়ে এত ষড়যন্ত্র রটছে, তাই পার্টির একজন গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তি সুজাতার সাথে দেখা করে। সুজাতাও তাকে আশ্বাস দেয় যে আমরা কয়েকদিনের মধ্যেই সার্জারি প্ল্যান করছি, আশা করছি 2 সপ্তাহের মধ্যেই আমি একদম সুস্থ হয়ে যাব। কিন্তু তার মনে একটি প্রশ্ন কাজ করছে। তাই সে সুজাতার কাছে জানতে চায় যে আপনার ছেলে বা মেয়ে দুজনের যে কেউ আপনাকে কিডনি দিতে পারে। ডক্টর বলেছে ওরা কিডনি দেওয়ার জন্য ফিট, কিন্তু আপনি একবারও কি তাদের সাথে কথা বলেছেন? সুজাতা বলে, ওদের দুজনকে আমি সবসময় 2টি পলিসি শিখিয়েছি। প্রথমটা হচ্ছে, তোমাদের আশেপাশের তোমাদের রক্তের সম্পর্ক, বন্ধু বান্ধব যেই হোক না কেন, সে যদি কখনো কোনো গর্তে পড়ে যায় কখনোই নিজের হাত দেবে না, এটা তাদের ভাগ্যে লেখা। তুমি যদি তাদের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করো তাহলে তোমার নিজের ভাগ্য নষ্ট হয়ে যেতে পারে। আর দ্বিতীয় পলিসি হচ্ছে, তোমার থেকে নিচু যারা রয়েছে তারা শুধুমাত্র তোমার প্রয়োজনের জন্য তৈরি। সেই জন্য যদি তারা মারাও যায় সেটা কোনো অন্যায় নয়, কারণ এটাও তাদের ভাগ্য। সুজাতার কথা, আমি আমার 2 সন্তানকে যে পলিসি শিখিয়েছি আমার মামলাতেও ওরা এখন সেই পলিসির প্রয়োগ করেছে। আর এতে সুজাতা আরও বেশি প্রাউড ফিল করছে। এমনকি আগামী 20 বছর যেন সুজাতা তার এই সিটে বসে থাকতে পারে সেই পরিকল্পনা করেই সে একদম গোপনীয়তার সাথে তার কিডনি ট্রান্সপ্লান্টেশন করাচ্ছে। তাই মধুর কিডনির জন্য সুজাতারা এখন সবই করতে পারে। মধুর শর্ত ছিল তাদের ফ্যামিলি কার্ড তৈরি করে দেয়া, আর এই জন্য কুমার মধুদের পুরনো যে কেসটি আছে সেটা আবার ওপেন করায়। ওই সময় কাউন্সিলর এবং তার বন্ধু যে ডক্টর ছিল, ওই ডক্টর আর তার যে ওয়াইফের নামে ওই ক্লিনিক ছিল, তাদের 3 জনকে দোষী সাব্যস্ত করা হয় যে তারা টাকার লোভে মধুদেরকে প্রথমে ফাঁসিয়েছে, তাদের সাথে প্রতারণা করেছে এবং পরবর্তীতে তাদের মৃত ঘোষণা করে সরকারি অনুদানের টাকা আত্মসাৎ করেছে। তাই 3 জনকে পুলিশ কাস্টডিতে পাঠানো হয় এবং মধু আর মধুর ওয়াইফ সুশীলার বিরুদ্ধে যে সকল অভিযোগ আছে, এমনকি তাদেরকে যে মৃত ঘোষণা করা হয়েছে, সেটা যত দ্রুত সম্ভব উল্টো করে নিতে বলা হয়। আর এর মাধ্যমেই মধুর সমস্যার সমাধান হয়ে যায়। এদিকে কাথিরও সহযোগিতা করেছে। তাই কুমার কাথিরকে কনভিন্স করতে
কাথিরকে অনেক দামি একটি স্যুট গিফট করে, যে আপনার মতো এত বড় সাংবাদিক যে এত কিছু করছে তার অন্তত এতটুকু তো দরকার, একটা গেটআপতে থাকতে হবে। কাথিরও খুশিতে ওই কোট পরে মুথুদের নিয়ে একটি নিউজ করে। আবার কুমার মুথুর সাথে এমন একটা বিহেভ করছে যে আমি যা কিছু করেছি সব তোমার জন্য, আমার বোনকে কিডনি দেওয়া না দাও এতে আমার কিছু যায় আসে না। মুথু তখন সুজাতার অপারেশনের ডেট জানতে চায়, এমনকি কার্ডের পিছনে লিখেও রাখে। আর ওই দিনই মুথু সুশীলাকে নিয়ে চেন্নাই যাওয়ার সিদ্ধান্ত নেয়। কুমার সবার জন্য ফ্লাইটের টিকিটও বুক করে, আর এরপর তার শহরের উদ্দেশ্যে রওনা হয়। তবে যাওয়ার সময় মুথু সেন্ট্রাল জেলের কাছে গিয়ে কুমারকে ডেকে বলে, স্যার আমার জন্য তো আপনি কত কিছু করেছেন, ছোট্ট একটি কাজ আছে, এটাও করে দিন না। ওই সুদখোর কাউন্সিলর আমার ওয়াইফের সামনে আমাকে পিটিয়েছিল, তাই আমার ওয়াইফের সামনে ওকে একটা থাপ্পড় দিতে চাই। এখন মধুকে যেহেতু কুমারের প্রয়োজন, তাই মধুর ছোট বড় সকল আবদার এখন তার রক্ষা করতে হবে। তাই কুমার কোনোভাবে জেলের সাথে কথা বলে সেই ব্যবস্থাটাও করে দেয়। কিন্তু মধু একটি থাপ্পড় দিয়ে ক্ষান্ত হচ্ছে না। মধুর কথা, কাউন্সিলর যেদিন তাকে পিটিয়েছিল ওই দিনের পর থেকে সুশীলা আর কখনোই হাসেনি। মধু সুশীলার মুখে সেই হাসিটা দেখতে চায়, তাই একের পর কাউন্সিলরকে সে থাপ্পড় দিয়ে যাচ্ছে। মানে যতক্ষণ সুশীলা না হাসবে মধু তাকে পেটাবে, কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছে না, সুশীলার মুখে কোনো হাসি নেই। মধু তখন কাউন্সিলর স্ত্রীকে ডাকতে বলে যে ওই সময় ও আমার স্ত্রীর সামনে পিটিয়েছে, এখন ওর স্ত্রীর সামনে আমি ওকে পেটাবো। এটা শোনার পর কাউন্সিলরের মধ্যে যে ভয় কাজ করছিল সেটা দেখে সুশীলা একসময় হেসে ওঠে। কুমার ভেবেছিল হয়তো বা এখন মধু তাদের সাথে যাবে, কিন্তু মধুর বাহানা তো কোনো শেষ নেই। মধুর কথা, স্যার কাউন্সিলরকে যেহেতু থাপ্পড় মারতে পেরেছি তাহলে তো ডক্টরকেও মারা যাবে। মানে ওই যে ডক্টর তাদের ডেথ সার্টিফিকেট দিয়েছিল এবং তাদেরকে হসপিটালে ভর্তি করে তাদেরকে তাদের চক্রে ফাঁসিয়েছিল, তাই শেষমেশ ওই ডক্টরকেও থাপ্পড় মেরে মধুরা কুমারের সাথে চেন্নাইতে চলে আসে। মধুকে শহরের সবথেকে বড় হসপিটালে ভর্তি করানো হয়, সেখানে তাদের ভিআইপি স্যুটে রাখা হচ্ছে। ডক্টর জানে আগামীকাল থেকেই মধুকে অবজারভেশন রাখা হবে, আর 8ম দিনে গিয়ে তার ট্রান্সপ্লান্টেশনটি করাবে। একদিকে মধুর টেস্ট চলছে আর অন্যদিকে সুজাতাকে রেডি করা হচ্ছে। তারা মধুর ফেক আইডিও তৈরি করেছে, তবে মধু কোন কাস্টের সেটা মধু নিজেও জানে না। র্যান্ডম কোনো কাস্টের কিডনি তো আর সে নিতে পারে না। এই জন্য মধুর ওই কিডনিটাকে শুদ্ধ করতে শহরের বড় বড় পণ্ডিতদেরকে এনে পুজো করিয়ে মধুকে স্নান করায়। জানি না এত শুদ্ধ হবে কিনা। যাই হোক, যদিও মধুর সাথে তাদের ডিল হয়েছে মধু কিডনি দিয়ে চলে যাবে, কিন্তু মাধবরা অন্য প্ল্যান করছে। মাধবরা কিছুতেই চায় না এই বিষয়টা তৃতীয় পক্ষ জানুক, তাই কিডনি ট্রান্সপ্লান্টেশন শেষ হওয়ার পরই মধু আর তার স্ত্রীকে অন্য জায়গায় নিয়ে গিয়ে হত্যা করার প্ল্যান করে। পরবর্তী দিন মধুর হেলথ চেক আপের রিপোর্ট আসে, সব কিছু একদম ঠিকঠাক, মধু পুরো ফিট। কিন্তু মধুর কথা, আমি ফিট থেকে লাভ কি, আমার স্ত্রী তো অসুস্থ, সুশীলার গত রাত থেকে পেটের ব্যথাটা বেড়েছে। কুমারের কথা কি বলছো তুমি, দেশের সব থেকে বড় হসপিটাল এটা, সুশীলার চিকিৎসা সবার আগে করানো হবে। তাই কুমার সুশীলার ফুল বডি চেক আপ করার নির্দেশ দেয়। আর এই চেক আপ করাতে গিয়ে এমন এক ঝামেলার মধ্যে তারা পড়ে যায় যা তারা কল্পনাও করেনি। কারণ সুশীলার বডি চেক আপ করতে গিয়ে দেখা যায় সুশীলার বডিতে একটি কিডনি মিসিং। এখন মধু ধারণা করছে হসপিটাল কর্তৃপক্ষ সুশীলার হেলথ চেক আপ করতে গিয়ে একটি কিডনি গায়েব করে দিয়েছে। হসপিটাল কর্তৃপক্ষ কোনোভাবেই মধুকে বোঝাতে পারছে না। এমনকি মধু সুশীলাকে নিয়ে স্যুটের মধ্যে দরজা বন্ধ করে রেখেছে। খবর পেয়ে কুমারও আসে। কুমার মধুকে বোঝানোর চেষ্টা করে যে এটা এভাবে সম্ভব নয়, অপারেশন করে তারপরই বের করতে হয়। মধুর কথা, না এখান থেকেই হয়েছে, আমাদের সাথে প্রতারণা করা হয়েছে, তাই এখন আমরা এখানে এক মুহূর্ত থাকবো না। আমার স্ত্রীর কিডনি কোথায় গেল সেটা আমি জানতে চাই। কুমার তখন মধুকে কনভিন্স করে যে কমিশনার আমার পরিচিত, আজকের দিনের মধ্যে আমরা যে কোনোভাবে সুশীলার কিডনি খুঁজে বের করব। তবে কথায় কথায় কুমার মধুকে বলে বসে যে তোমার স্ত্রীর টাকার জন্য আবার কিডনি বিক্রি করে দেয়নি তো কখনো। এটা শুনেই মধু একদম তেলে বেগুনে জ্বলে ওঠে যে আপনি কি এখন আমার সংসার ভাঙতে চাচ্ছেন। কুমার তখন মধুর পায়ে পড়ে যে দেখো ভাই, আর কোনো ঝামেলা করো না, যে কোনো মূল্যে একদিনের মধ্যে আমি তোমার স্ত্রীর কিডনি এনে দেব, কারণ কুমার তো কিছু করার নেই। কিন্তু এখন ওই কিডনি কোথা থেকে তারা বের করবে, এই জন্য কুমার মাধবের সাথে কথা বলে। মাধবের কথা, তুমি কি পাগল হয়ে গেছো, এসব কি বলছো, এক এক সময় এক একটা নাটক। আজ রাতেই মাকে হসপিটালে ভর্তি করাতে হবে, পরশু অপারেশন 6 ঘন্টা আগে যে কোনোভাবে ডোনারকে এখানে রাখতে হবে। এখন কোনো গর্ব করা চলবে না, আর যতটা সম্ভব ওর স্ত্রীকে ওর থেকে দূরে রাখো। আর পরবর্তী সকালে মধু আর এক বাহানা নিয়ে আসে। মধুর কথা, প্রতি বছর এই দিনে কারো দেবতা তার শ্বশুর উপর ভর করে, আর তার শ্বশুর মানে থিরান
সুশীলার উপর, তাই তাদেরকে পূজা করতে হবে। কুমারের কথা, তুমি ভাই কোনোভাবে গ্রামে যেতে পারবে না, কালই অপারেশন। মধু বলে, আমি তো গ্রামে যেতে চাচ্ছি না, কিন্তু যে কোনো মূল্যে আমাদের ওই পূজা করতেই হবে। আর আমার বিশ্বাস কারো দেবতা আমাদের সুশীলার কিডনি কোথায় আছে সেটার খোঁজ দিতে পারে। তাই মধু আজ হসপিটালের বাইরে কোথাও গিয়ে পূজা করতে চাচ্ছিল, তবে কুমার কোনো রিস্ক নিতে চাচ্ছে না। মধুকে কোনোভাবেই হসপিটাল থেকে বের করা যাবে না। তো ডক্টরের সাথে কথা বলে হসপিটালের বেসমেন্টের যে পার্কিং আছে সেখানে পূজার ব্যবস্থা করে দেয়। সুশীলা আগে যেমনটা করতো, মানে তার বাবা তার উপর ভর করছে, ঠিক তেমন নাটক করে যে এখনও তার বাবার আত্মা তার উপর ভর করেছে। মধুও বলে, এখন আমাদের এই মুরগিগুলোর বলিদান দিতে হবে, তবে এই বলিদানের একটা প্রক্রিয়া আছে। পুরো হসপিটালকে 3 চক্কর দিয়ে এসে তারপর বলি দিতে হবে। সাথে সে এটাও বলে দেয়, আমরা যখন এই চক্কর কাটবো তখন আমাদেরকে কেউ কিছু করতে পারবে না, আর রাস্তার মধ্যে কেউ থাকতেও পারবে না। এর জন্য সিকিউরিটিদেরকেও সরিয়ে দেওয়া হয়। আর এরপরই মধু সুশীলাকে নিয়ে চক্কর দেওয়ার নাম করে সেখান থেকে পুরো চম্পট মারে। কিছুক্ষণ পর শুধু মুরগিটা ফিরে আসে। এতে করে হসপিটালে সবাই বুঝতে পারে যে মথুরা তাদেরকে বোকা বানিয়েছে। এদিকে কাথির আর হাইকোর্টের অ্যাডভোকেট তার বন্ধু গোপী মিলে মধু আর সুশীলাকে পিক করে নিয়ে যায়। গোপী জানায় সে হাইকোর্টে রিট দাখিল করেছে, আগামীকালই হ্যারিং, ভয় পাওয়ার কোনো কারণ নেই, তারা অনেক বড় কিছু করতে যাচ্ছে। অন্যদিকে কুমার এবং মাধবও খবর পেয়ে গেছে যে মধু পালিয়েছে, তবে সুজাতা এখন পর্যন্ত এই খবর জানে না। মাঝরাতে সুজাতাকে হসপিটালে ভর্তি করা হয়। তবে পরবর্তী দিন সকাল হওয়ার আগেই পুরো শহরে সুশীলার কিডনির বিষয়টি প্রচার করে দেয়া হয়। আর পরদিন সকালে কোর্টে গিয়ে অ্যাডভোকেট গোপী সুশীলার কিডনি মিসিংয়ের কমপ্লেনটি করে যে কেউ তাদের অনুমতি না নিয়ে পেট ব্যথার চিকিৎসার নাম করে অপারেশন করে কিডনি বের করে নিয়েছে। তার কথা, মধু তার স্ত্রীকে চিকিৎসার জন্য বিভিন্ন হসপিটালে নিয়ে গিয়েছিল, এদের মধ্যে কোনো একটি হসপিটাল থেকে কাজটি করেছে। কিন্তু জাজের কথা, ওরা ওই দামি হসপিটালে কি করছিল? এই হসপিটাল তো অনেক এক্সপেন্সিভ। সেম প্রশ্ন পাবলিক প্রসিকিউটরের। তখন এই প্রশ্নের জবাবে গোপী জানায় মধু সেখানে একজনকে কিডনি ডোনেট করতে এসেছে, আর সে অন্য কেউ নয়, মিনিস্টার সুজাতা মোহন। গোপী কোর্টকে পুরো বিষয়টি জানিয়ে দেয় যে সেন্ট্রাল মিনিস্টার সুজাতা মোহনের 2টি কিডনি বিকল। দ্রুত সময়ের মধ্যে যদি ট্রান্সপ্লান্ট না করা হয় তাহলে বাঁচার সম্ভাবনা নেই। তারা এই বিষয়টি গোপন রেখে ট্রান্সপ্লান্টেশনের পুরো প্রস্তুতি নিয়েছে। তবে কোর্ট মধু এবং সুশীলার জবানবন্দি নেয়। মধু কোর্টকে পুরো বিষয়টি খুলে বলে যে তাদের সাথে আসলে কি হয়েছিল, সুশীলার চিকিৎসার নামে তাদেরকে কিভাবে ধোঁকা দেওয়া হয়েছিল, তাদেরকে কিডনি দিতে বাধ্য করা হয়েছিল। তবে মধু যখন সুশীলাকে নিয়ে এখান থেকে পালিয়ে গিয়েছিল, হঠাৎ করে সুশীলা আবার অসুস্থ হয়। মধু সুশীলাকে গভর্নমেন্ট হসপিটালে নিয়ে যায়। আর তখনই সেখানে তারা জানতে পারে যে সুশীলার যে সমস্যা এটা অনেক নারীরই আছে। মানে সাধারণত নারীদের ঋতুচক্র যেখানে 4 থেকে 5 দিন হওয়ার কথা, সেখানে সুশীলার অনেক সময় 7 থেকে 10 দিন বা 15 দিনও থাকে। আর অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার শরীর দুর্বল হয়ে যায়, সাথে তার হিমোগ্লোবিনের পরিমাণও কম। ডক্টর সুশীলার বডিতে ওই কাটা দাগ দেখে এটাও বুঝতে পারে যে সুশীলার বডি থেকে কিডনি বের করা হয়েছে। তবে সুশীলা এই বিষয়ে কিছুই জানে না। ডক্টর ভাবছিল মধুই হয়তো বা সুশীলার গোপনে এই কাজটি করিয়েছে, কিন্তু মধু বা সুশীলা দুজনেই জানে যে তারা এই বিষয়ে কিছুই জানতো না, তাদেরকে ধোঁকা দেওয়া হয়েছে। মানে ওই সময় ইউটেরাসে সিস্ট আছে বলে সুশীলার অপারেশন করে তার কিডনি বের করে নেওয়া হয়েছিল। মধু পুরো বিষয়টা কোর্টকে খুলে বলে যে আমাদের আর কোনো উপায় ছিল না, এমনকি সরকারি নথিপত্র নিজেদেরকে জীবিত প্রমাণ করা এবং সুশীলার যে কিডনি চুরি হয়েছে সেটাও বোঝানোর জন্য তাদেরকে এতটা নাটক করতে হয়েছে। কিন্তু একজন কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে এত বড় একটি আরোপ আনা হচ্ছে, এই বিষয়ে জজ বারবার তাদেরকে সাবধান করছে। গোপী তখন বলে যে প্রথমেই মধু এবং তার স্ত্রীকে ধোঁকা দিয়ে তাদেরকে অর্গান ট্রেডের মধ্যে নিয়ে আসা হয়েছিল, এমনকি জীবিত থাকা অবস্থায় তাদেরকে মৃত প্রমাণ করে এক পক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। তারা সেই বিচারও তখনও পর্যন্ত পায়নি। তখনই এক মৃতের থেকে কিডনি নিতে আর এক মন্ত্রী এসে হাজির। আর এটা শুধু মধু বা সুশীলার গল্প নয়, ভারতের প্রত্যন্ত এমন গ্রামে গ্রামে পান্ডিয়ানের মতো অনেক দালাল রয়েছে যারা গ্রামে ঘুরে ঘুরে মানুষের সাহায্য করার নাম করে তাদেরকে একটা ফাঁদে ফেলে অর্গান ট্রেড করে যাচ্ছে। নারী পুরুষদের থেকে কিডনি নেওয়া হচ্ছে। গোপীর কথা, শুধুমাত্র ব্লাড রিলেটিভ বা ভলেন্টারি পিপলই শুধুমাত্র কিডনি ডোনেট করতে পারে, আর এটাই অর্গান ডোনেশন কমিটির নিয়ম। যদি এমনটা না পাওয়া যায় তাহলে যাদের ব্রেন ডেড হয়ে গিয়েছে এমন ব্যক্তির কিডনি পাওয়ার জন্য সরকারের কাছে আবেদন করতে হয়, যে জন্য মাসের পর মাস এমনকি বছর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। এই দেশে লাখ লাখ মানুষ এমন আবেদন করে অপেক্ষা করছে।
তাহলে নিয়ম অনুযায়ী কেন্দ্রীয় মন্ত্রীরা আবেদন করে তাদের লাইনে অপেক্ষা করা উচিত। তারা যদি টাকা এবং ক্ষমতার দ্বারা এটা করতে চায় তাহলে সেটা কেমন গণতান্ত্রিক দেশ হলো? তাই গোপী শুধুমাত্র মুথু এবং সুশীলার জন্যই নয়, ওই সকল নারী এবং পুরুষ ভিকটিমদের ন্যায় বিচারের জন্য কোর্টের কাছে আবেদন জানায়। আবার কাথিরকে ডাকলে কুমার রাজা কাথিরকে কোর্ট দিয়ে ঘুষ দেওয়ার চেষ্টা করেছে কাথির সেটাও জানায়, সাথে প্রমাণ হিসেবে সকল ফটোও দেখায়। তারপরও পাবলিক প্রসিকিউটরের কথা, ওরা একজন কেন্দ্রীয় মন্ত্রীর উপর এমন মিথ্যা আরোপ এনে তাদের থেকে মোটা অঙ্কের টাকা আদায় করার একটা প্ল্যান করেছে, এছাড়া কিছুই নয়। এই জন্য জজ আগামী শুক্রবার নতুন একটি ডেট দেয় এবং গোপীকেও সতর্ক করে দেয় যে গোপী যে আরোপ এনেছে সেটা প্রমাণ করতে না পারলে সবাইকে জেলে যেতে হবে। এতক্ষণ সুজাতার কাছে কোর্টের এই বিষয়টি পৌঁছে গেছে। সুজাতার কথা, তোমরা আমার জীবন নিয়ে মজা করছো। তোমরা বললে সে গ্রামের ভোলাভালা সাধারণ একজন ব্যক্তি, আর এখন সবাইকে বোকা বানিয়ে হাইকোর্ট পর্যন্ত পৌঁছে গেল। তাই সুজাতার কারোর উপর বিশ্বাস করতে পারছে না। এমনকি এই নিউজটিকে ঢাকতে সুজাতা তাদের আইটি টিমকে অন্য একটি নিউজ ভাইরাল করতে বলে। আবার এদিকে কাথিরও ভালো করে জানে কোর্ট থেকে বের হওয়া মাত্রই মুথু আর সুশীলার উপর হামলা হতে পারে। তাই কাথির আর গোপী এখানে একটু চালাকি করে মুথু আর সুশীলাকে কোর্টের মধ্যে রেখেই দুজন দুদিকে গাড়ি নিয়ে চলে যায়। আর এরপর মাধবের লোকজন মুথুদেরকে আটক করতে গিয়ে দেখে কোনো গাড়ির মধ্যেই মুথুরা নেই, যে জন্য তারা কাথিরকে তুলে নিয়ে টর্চার শুরু করে। আবার মাধবের কথা, ওরা যদি বাইরে না আসে তাহলে কোথায় গেল? ফোন নম্বর ট্র্যাক করা যাচ্ছে না, লাস্ট লোকেশন দেখাচ্ছে কোর্টের মধ্যে। এদিকে সুজাতার কথা, ডক্টর তাকে যে সময় বেঁধে দিয়েছিল ওই সময় পার হয়ে গেছে। সে কারো ভিক্ষা দেয়া কিডনি নিয়ে বেঁচে থাকতে চায় না। তাই সুজাতা সিদ্ধান্ত নিয়েছে যে মুথু তাকে ঠকিয়েছে, তার সাথে এমন একটা গেম খেলেছে, সেই মুথু যেন কোনোভাবে বেঁচে না থাকে। এই জন্য কুমারকে বলে আজ রাতের মধ্যে মুথুকে মেরে ফেলো। সাথে সুজাতা তার দুই সন্তান মানে মাধব এবং গায়ত্রীকেও বলে, তোমাদের মধ্যে যে আমাকে কিডনি দিবে, আমার যে ট্রাস্ট আছে সেটা তার নামে হয়ে যাবে। সুজাতা এমন একটি উইলও করতে যাচ্ছে, তাই দুই সন্তানের সিগনেচার চায়। মাধব কোনো কথা না বলেই সোজা সিগনেচার করে দেয় এবং সুজাতাকে বলে যে তুমি কি মনে করেছো তোমার ট্রাস্ট, তোমার টাকা পয়সা, তোমার ক্ষমতা, এই সব কিছুর জন্য আমি সব কিছু করছি? তুমি একবার বললে আমি তোমাকে কিডনি দিয়ে দিতাম, আমি তোমাকে দিব। বলেই মাধব বের হয়ে যায়। সেম কথা গায়ত্রীও বলে যে আমাকে কি ভেবেছ? ওর মতো কাগজে সই করে আমি লোক দেখাতে চাই না, আমি তোমাকে কিডনি দিব। যেহেতু সুজাতার দুই ছেলে মেয়ে কিডনি দিতে রাজি হচ্ছে, তাহলে সুজাতার আর চিন্তার কিছু নেই। তবে কুমার বাইরে এসে যখনই মাধবকে বলে যে আজ রাতের মধ্যে ওদেরকে আমরা শেষ করে দিব, তখনই মাধব কুমারের উপর রেগে ওঠে। কারণ মাধবের কথা, মেরে ফেললে কিডনি কে দিবে? যে কাজের জন্য ওদেরকে আনা হয়েছে সেই কাজ শেষ করো, তারপর যা করা করবে। মানে কিডনি মাধব দিবে না। সুজাতাকে না জানিয়ে মাধব নিজের কথা বলেই মুথুর কিডনি দিয়ে দিবে। এই হলো মায়ের প্রতি সন্তানের ভালোবাসা। আবার মাধব তার সোর্সের মাধ্যমে জানতে পারে আজকে কোর্টে যে যাচ্ছিল রামানুজান, তার নম্বরটি হাইকোর্টে লোকেট করা গেছে। সাধারণত এই সময় এত রাতে জাজের কোর্টে থাকার কথা নয়, তার মানে সেখানে কিছু একটা নিশ্চয় ঘটছে। মূলত মুথু এবং সুশীলা জাজ রামানুজনের সাথেই রয়েছে। আর রামানুজন তথ্য নিয়ে জানতে পেরেছে মুথু যেমনটা বলেছে সেটাই সত্যি। রামানুজন সুজাতার সম্পর্কে ভালো করে জানে। তার কথা, ওই নারী একটা মনস্টার, ক্ষমতার লোভে সে সব কিছু করতে পারে। তোমরা এখান থেকে বের হলে তোমাদেরকে হত্যা করে ফেলতো। এটাও জানায় যে তুমি যদি কিডনি ডোনেট না করো তাহলে তার বাঁচার সম্ভাবনা নেই, কারণ তার কাছে ওই সময়টাও নেই, ডোনারও নেই। আর ওর যে দুই সন্তান রয়েছে তাদের সম্পর্কে আমি ভালো করে জানি, ওরা কেউ কিডনি দিবে না। তাই তুমি যদি সময় মতো হসপিটালে না পৌঁছাও, ওর বাঁচার কোনো সম্ভাবনাই নেই। আবার রামানুজনের কোর্টে থাকার সন্দেহ করে কোর্টে বোম আছে মিথ্যা রিউমার এনে কোর্টে বোম স্কোয়াড ডাকা হয়। মানে পুলিশ এবং বোম স্কোয়াডের সদস্যরা বোম খোঁজার নাম করে মুথুদের খুঁজতে এসেছে। রামানুজন বিষয়টি বুঝতে পেরে তার সহযোগীকে দিয়ে কোর্টের পিছনের দরজা দিয়ে মুথুদেরকে গোপীর কাছে পাঠিয়ে দেয়। পুলিশও তল্লাশি করে বুঝতে পারে ভিতরে কেউ নেই। মাধবকে জানালে মাধবও বলে সকল থানায় ওদের ফটো পাঠিয়ে দাও, কোনোভাবেই যেন ওরা শহর থেকে বের হতে না পারে। আবার মাধব গায়ত্রীকে বলে মাকে কিডনি দিতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আজ আমি ড্রিঙ্ক করেছি। ডক্টর বলেছে ড্রিঙ্ক করার 48 ঘন্টার মধ্যে সার্জারি করা যাবে না। মানে মাধব গায়ত্রীকে দিতে বলছে। এইটা শোনা মাত্রই গায়ত্রী তার গাড়ি থেকে একটি বোতল বের করে গিলতে শুরু করে। মানে গায়ত্রীও একই কজ দেখাচ্ছে। সোজা কথা, তাদের দুজনের কেউই তাদের মাকে কিডনি দিবে না। মাধবও তাই রাগের বশে একাই কার নিয়ে বের হয়ে যায়। আর এদিকে মুথু আর সুশীলা গোপীর কাছে পৌঁছালে গোপী এবং তার লোকজন
মধুদেরকে একটি লরিতে উঠিয়ে দেয়, যাতে এই লরিতে করে তারা শহর থেকে বের হয়ে যেতে পারে, কারণ তাদের যেটা করার ছিল তারা করে ফেলেছে। জয় তাদেরই হয়েছে। এদিকে হসপিটালে সুজাতা তো নিশ্চিন্তে বসে আছে যে তার সন্তানেরা তাকে কিডনি দিবে, কিন্তু সুজাতার বিয়ে বারবার মাধবকে কল করে যাচ্ছে, মাধব পিক করছে না। এমনকি গায়ত্রীকে কল করলেও গায়ত্রী তখন বারে বসে রিং করছে, গায়ত্রীও পিক করছে না। এতে করে একসময় সুজাতা স্পষ্টই বুঝতে পারে এতদিন পর্যন্ত তার সন্তানদেরকে সে যেটা শিখিয়েছে, মানে তার যে পলিসি বুঝিয়েছে, আজ সে নিজেই তার শিকার। ধীরে ধীরে সুজাতার কন্ডিশনের অবনতি হলে একসময় সুজাতাকে আইসিইউতে শিফট করা হয়। সুজাতা তখন তার মৃত্যুর জন্য অপেক্ষা করছে। তবে এরপরই সবথেকে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। যে মথুর এখন শহরের বাইরে চলে যাওয়ার কথা ছিল, সেই মথু সুজাতাকে কিডনি ডোনেট করতে হসপিটালে পৌঁছে গেছে। ডক্টর আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত ট্রান্সপ্লান্টেশনের প্রক্রিয়া শুরু করে। সিন চলে যায় এই ঘটনার কয়েকদিন পর। মুথু এবং সুজাতা দুজনেই সুস্থ। সুজাতা তখনও হসপিটালের বেডে। তবে মুথু আর সুশীলা গ্রামে চলে যাবে, তাই সুশীলার পক্ষ থেকে মুথুকে অনেক টাকা দেওয়া হয়। সাথে এটা বলা হয় আরও টাকা লাগলে যখন যা দরকার সে যেন চায়। কিন্তু মুথুর কথা আপনার কি মনে হয়? আমি কি টাকার জন্য কিডনি দিয়েছি? আমি টাকার জন্য কিডনি দেইনি। এখানে আমাদের দেখানো হয় মুথু যখন সুশীলাকে নিয়ে লরিতে করে শহরের বাইরে যাচ্ছিল, তখন মুথু সুশীলাকে বলছিল জাজ, কাথির সাহেব, কুমার সবাই যেমনটা বলছে তার সন্তানেরা কিডনি দিবে না, আর আমিও যদি কিডনি না দিয়ে আজ চলে যাই তাহলে সে মারা যাবে। আজ যদি আমি চলে যাই আর কাল যদি শুনতে পাই যে সে মারা গেছে, আমরা কি শান্তিতে থাকতে পারবো? আমি একজন মানুষকে বাঁচাতে পারতাম, তাকে না বাঁচিয়ে যদি তাকে মৃত্যুর মুখে ঠেলে দেই, সেটাও একরকম মার্ডারই হয়ে যাবে। সুশীলা তখন মুথুকে বোঝায় যে সে সারা জীবনে যে পাপ করেছে তার ফল ভোগ করবে, এটা তার শাস্তি, এখানে আমাদের কোনো দোষ নেই। মুথুর কথা সেটা তার নেচার, আমরা সেভাবে বড় হইনি। তোমার বাবা আমাকে সেই আদর্শে বড় করেনি, তাদের মেন্টালিটি আমাদের মেন্টালিটি সম্পূর্ণ আলাদা। আর সেই চিন্তা করে মুথু সেদিন ফিরে এসেছিল। মুথুর কথা এই পৃথিবীতে জীবনের চেয়ে বড় আর কিছু নেই, সেটা হোক ছোটর বা বড়র, সবাই সমান, এর কোনো মূল্য হয় না। সুজাতাও এখন বুঝতে পারছে তার সারা জীবনে সে যেমনটা ভেবেছে সবই তার ভুল ছিল। তার মধ্যে মনুষ্যত্ব বলতে কিচ্ছু ছিল। আসল মনুষ্যত্ব তো মুথুর মধ্যে, সাধারণ মানুষের মধ্যে, যাদের মধ্যে টাকার ক্ষমতার কোনো নেশা নেই। মানুষ তো তারাই। তবে সমাজে সুজাতার মতো মানুষের কোনো কমতি নেই, যাদের অন্যকে সাহায্য করার সামর্থ্য আছে ঠিকই, কিন্তু তারা সাহায্য করবে না, কারণ তাদের কাছের বা তাদের আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি তাদের বরাবর হয়ে যায়, যদি তাদের কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চায়, তখন তো তাদের স্ট্যাটাস নষ্ট হয়ে যাবে। আবার তাদের অধীনস্থ যারা কাজ করে তাদের যেন শুধুমাত্র তাদের গোলামি করার জন্য জন্ম হয়েছে, অনেকে এমনটাই মনে করে। কিন্তু অন্যদিকে মুথুর মতো মানুষেরা রক্তের বাঁধন, আত্মীয়তা বা কোনো সার্থকতা কোনো কিছু ছাড়াই নির্দ্বিধায় মানুষের জন্য জীবন পর্যন্ত দিতে পারে। এটাই তো আসল মানুষ, এটাই তো মানুষের জীবনের সার্থকতা, এটাই তো সঠিক আদর্শ। তো মুথুর আদর্শ আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।